আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বরাবর মতো আবারও হাজির হলাম তোমাদের মাঝে। যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো 2024 সালে নতুন কারিকুলামে, যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় শক্তি, এই অধ্যায়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমরা আলোচনা শুরুতেই অধ্যায়টির নাম সম্পর্কে একটু আলোচনা করতে চাই। যে অধ্যায়ের নাম দেওয়া আছে কি শক্তি। শক্তিতে ইংরেজি থেকে আমরা বলি এনার্জি, শক্তির ইংরেজি আমরা বলি এনার্জি। এখন যে আমরা যদি এভাবে বলতে যাই যে শক্তি জিনিসটা কি বা শক্তি দ্বারা কি বোঝানো হয়েছে এখানে, তাহলে খুব সহজেই আমরা যে বিষয়টা বলতে পারি যে শক্তির সংজ্ঞা বা শক্তি কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে বলা হইতে পারে এরকম যে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি বলা হয়। এই যে কাজ করার সামর্থ্য, একে কি বলা হয়, শক্তি বলা যেতে পারে। একদম সিম্পলি আমি যদি শক্তিকে কি করতে চাই, ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা এইভাবে খুব সহজে বলতে পারি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এখন এই সংজ্ঞাটা শুরুতেই যে ওয়ার্ডটা আছে যে কাজ, কাজ করার সামর্থ্য, এই যে কাজ, এই কাজ জিনিসটা কি, এখানে যে বলা হইলো যে কাজ করার সামর্থ্য, অর্থাৎ এই যে কাজ, এই কাজ এই জিনিসটা কি বা কাজ করার সামর্থ্য এই জিনিসটা কি। এই সামর্থ্যকে শক্তি বলো। আমরা কাজ জিনিসটা যদি না জানি তাহলে আমরা বুঝতে পারবো না। এখন আমরা যদি কাজকে ব্যাখ্যা করতে যাই যে কাজ এই জিনিসটা কি, এখানে যে ওয়ার্ক, কাজ অথবা কি ওয়ার্ক, WORK, ওয়ার্ক, এই কাজ বা ওয়ার্ক এই জিনিসটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এভাবে বলতে পারি যে একটি বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, একটি বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের অভিমুখে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে বস্তু যদি ওই দিক বরাবর তার স্মরণ ঘটে, বলের অভিমুখে তার স্মরণ ঘটে, অর্থাৎ বস্তুটি স্মরণ ঘটে, তাহলে আমরা একে কি বলতে পারি যে এখানে কাজ হয়েছে। অর্থাৎ আমি এভাবে ব্যাখ্যা করব বিষয়টা। ধরে নেই এখানে একটি দাগ বা ই দেওয়া আছে। এখন এখানে একটি বস্তু রাখা আছে। আচ্ছা, ধরে বি এ বি প্রান্ত দেওয়া আছে। এখন এই বস্তুটার উপর কি প্রয়োগ করা হবে, বল প্রয়োগ করা হবে। এই বস্তুটির উপর এই যে এফ, অর্থাৎ বল প্রয়োগ করা হলো। যখন এ বি বরাবর, মানে একটা তল চিন্তা করি, এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটির উপর এফ পরিমাণ কি করা হলো, বল প্রয়োগ করা হলো, এবং এই বস্তুটির এই এফ বল প্রয়োগের ফলে এই বস্তুটির স্মরণ ঘটবে। কি ঘটবে, স্মরণ ঘটবে। কোথায়, কোন দিক বরাবর, বলের অভিমুখ বরাবর, বলের অভিমুখে, মানে অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করছে বস্তু স্মরণও ওই দিকে হবে। দেখি আমি এখানে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিছি যে বল আমি এই দিক বরাবর ক্রিয়া করতেছি। এখন বস্তুর যে স্মরণ ঘটবে, অর্থাৎ এই যে এস, এই স্মরণ অর্থাৎ এস, এই বস্তু স্মরণ করবে কোন দিক বরাবর, এই বল যেদিকে আসতেছে ঠিক বলের অভিমুখ বরাবর, অর্থাৎ বল যেদিকে বস্তু স্মরণও ওই দিক বরাবর ঘটবে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, কাজ বলতে পারি। তাহলে কি বলতে পারি, কাজ। অর্থাৎ একটি বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বলের অভিমুখে বস্তুর স্মরণ ঘটে, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বলের অভিমুখে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে আমরা তাকে কি বলতে পারি, কাজ বলতে পারি। এখন এই কাজটাকে আমরা তো এভাবে লিখছি, তাহলে আমরা কাজ সমান কি লিখতে পারি, জাস্ট একটু ছোট করে দিই। কাজ, এখন আমরা কাজ সম্পর্কে কি লিখতে পারি, এ বি প্রান্ত। এখন কাজ সম্পর্কে আমরা কি লিখব, তাহলে আমরা পাচ্ছি এরকম, কাজ ইকুয়ালস টু বল ইনটু স্মরণ। তাহলে আমরা কাজ ইকুয়াল টু কিভাবে ইকুয়েশনটা দ্বারা করাতে পারি, যে কাজ ইকুয়াল টু
বল ইনটু সরণ। আচ্ছা, এবার এই বল ইনটু সরণ কাজ, এখন কাজকে আমরা কি বলি? ওয়ার্ক। ওয়ার্ক অথবা কাজ, তাহলে কাজটা আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। এবং আমরা সবাই জানি যে বল অর্থাৎ ফোর্স, এই বলকে আমরা এফ লিখতে পারি ইনটু সরণ, এটাকে আমরা কি লিখতে পারি? এস। তাহলে আমরা পাচ্ছি যে কাজ ইকুয়ালস টু বল ইনটু সরণ এবং কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস। তাহলে আমরা লিখতে পারি যে কাজ ইকুয়ালস টু অতএব W ইকুয়াল টু এফ এস, এটাই হলো কি কাজ। এই W ইকুয়ালস টু এফ এস, এটাকে আমরা কি বলতে পারি? কাজ বলতে পারি। তাহলে W ইকুয়াল টু এফ এস। এখন এই চিত্রটা দিয়ে আমরা খুব সহজে কাজকে ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা এই জিনিসটুকু বা এই অংশটুকু খুব সহজে ভালোভাবে বুঝেছো। এবার আমরা যদি কাজটাকে আরেকটু অন্যভাবে দেখি, অর্থাৎ একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে কি দেখি, ধরে নেই এখানে একটা বস্তু আছে এবং বস্তুটাকে আমরা বল প্রয়োগের ফলে বস্তুটা এই বরাবর উপরে উঠলো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে একটু আগে আমরা যখন এই জিনিসটা ব্যাখ্যা করতে গেছি তখন এটা সরলরেখা বরাবর, অর্থাৎ বস্তুটি যে দিক বরাবর বল প্রয়োগ করছে তার অভিমুখ বরাবর গেছে। এখন এইখানে যদি আমি একটু অন্যভাবে দেখাতে চাই, অর্থাৎ এখানে আমি এফ এই বলটা প্রয়োগ করলাম, এই এফ বল প্রয়োগে বস্তুটি ধরলাম যে এক্স, এই বস্তুটি এই দিক বরাবর গেছে এবং বস্তুটির সরণ কিন্তু এই দিক বরাবর হয়েছে। কিভাবে? কারণ বস্তুটি কিন্তু এই বরাবর গেল, এই বরাবর যাওয়ার ফলে বস্তুটি আলটিমেটলি কিন্তু এই পথটা অতিক্রম করছে, এই পথটাই কিন্তু কি অতিক্রম করছে। এটা হইতে পারে এই বাঁকা ভাবে গেছে, কিন্তু বল প্রয়োগে বস্তুটি এই বাঁকা ভাবে গেছে কিন্তু পথ কিন্তু এতটুকুই সরণ অতিক্রান্ত করছে। তাহলে এখানে আমি কি একটা লম্ব আঁকি, তাহলে লম্ব আঁকলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। তাইলে আমরা এটা দেখতে পারতেছি কি এটা অতিভুজ, এটা সরণ হয়েছে বস্তুর ক্ষেত্রে। তাহলে এখন আমরা যদি কাজকে ব্যাখ্যা করতে চাই তাহলে কাজ এখানে তো আমি এইভাবে ব্যাখ্যা করছি, এখন এখানে কিভাবে হয়েছে? এখানে এইটার ক্ষেত্রে এই চিত্র ক্ষেত্রে তখন কাজের পরিমাণ বা কাজটি হবে এইভাবে যে কাজটি কিভাবে হবে? W ইকুয়ালস টু এফ এস কস থিটা। তাহলে আমরা কাজ কিভাবে লিখতে পারি এই ক্ষেত্রে? যখন এরকম হবে যে বস্তুকে আমরা বল প্রয়োগ করছি, বস্তুটির সরণের দিকে হচ্ছে কিন্তু বস্তুটি এভাবে গেল এক্স পথ বরাবর, তখন বস্তুটির কাজকে আমরা ব্যাখ্যা করতে এইভাবে এফ এস কস থিটা। এখানে কি আমরা একটা থিটার মান পাবো, অর্থাৎ এই যে এখানে আমরা কি থিটার মানটা পাবো, ওই ক্ষেত্রে কি আমার থিটার মানটা দেওয়া থাকবে। তাহলে আমরা খুব সহজে এভাবে কি কাজকে ব্যাখ্যা করতে যাই। এবার আসি যে কাজের একক এবং কিসের প্রয়োজন আছে? মাত্রার প্রয়োজন আছে। এই ক্ষেত্রে আমি জানি তোমরা যারা এখন ক্লাস 8 লেভেলে পড়তেছো, তো এই সময় আসা অনেকেই কাজের কাজ না মানে একক, বিজ্ঞানের ভাষায় যাকে আমরা একক এবং মাত্রা বলি, বিজ্ঞানের ভাষায় কি যাকে আমরা একক এবং মাত্রা বলি, সেগুলো তোমরা অনেকেই খুব সহজেই সুন্দরভাবে, শুধু সহজেই সুন্দরভাবে কি তোমরা এই বিষয়গুলো কি জানো যে কোনো বস্তু কোনো অঙ্কের পরে আমরা কিভাবে এর একক দিই, কিভাবে এর মাত্রা দিই, এটা তোমরা সবাই জানো, আমি ধরে নিলাম। এখন আসি কিছু অল্প সংখ্যক স্টুডেন্ট যারা আছো তোমাদের 8 লেভেলে, তারা এই জিনিসটা এখনো খুব ভালোভাবে ক্লিয়ার না, খুব ভালোভাবে কি এই দুইটা জিনিস এখনো বুঝো না। তাদের উদ্দেশ্যে আমি বলি যে একক জিনিসটা কি। যেমন তোমরা ছোটবেলায় বা নিচের ক্লাসগুলোতে অঙ্ক করে আসছো, যেমন উত্তর আসতো যে ধরো 100 টাকা, 80 টাকা, আবার কি উত্তর আসতো 20 বছর, 25 বছর, তাহলে যে 80 টাকা, 80 টাকা, 20 বছর, 20 বছর, 35 বছর, 30 বছর, এই যে বছর টাকা, আবার কি আসতো 12 ডজন, 4 হালি, হ্যাঁ, তারপর এত জন, ধরলাম 50 জন,
50 জন শিক্ষার্থী। এই যে যে আমরা এক শেষে বছর, সময়, টাকা, জন, শিক্ষার্থী বা এই যে কথাগুলো ইউজ করলে এগুলো কি অ্যাকচুয়ালি একক। কিভাবে একক আমি বলি, তুমি উত্তর লিখলা, যে উত্তর লিখলাম আমরা এইভাবে, আমি একটা দেখানোর দেখাই লিখলাম উত্তর বা অ্যান্সার 15 লিখলাম। তাহলে এই যে 15, এই 15 দ্বারা কি বুঝাইছে, এখানে আমি কিন্তু কিছু লিখি নাই, 15 টাকা 15 কিছুই লিখি না। তাহলে আমরা উত্তরে কি বুঝবো, যে 15 দ্বারা কি বুঝাইছে এখানে। এখানে তো এরকম হইতে পারে যে 15 টাকা, না এরকম হইতে পারে, আবার অন্যভাবে কি হইতে পারে 15 জন হইতে পারে, আবার কি হইতে 15 বছর হইতে পারে, এটা হইতে পারে 15 মিনিট হইতে পারে, 15 সেকেন্ড হইতে পারে, 15 ঘন্টা হইতে পারে, 15 যুগ হইতে পারে, 15 জন শিক্ষার্থী হইতে পারে, তারপর এরকম আর অনেক ধরনের 1500 টাকা হইতে পারে, 15 টাকা হইতে পারে, 15 রুপি হইতে পারে, 15 ডলার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তাহলে যখন আমরা এইটা শুধু 15 লিখবো, এখানে কিন্তু কি অনেক কিছু হইতে পারে, ইনফিনিটি, অ্যাকচুয়ালি এখানে ইনফিনিটি অনেক কিছু হইতে পারে, যেটার কোনো কি নাই, শেষ হবে না। কিন্তু যখন আমরা এখানে শুধু টাকা লিখা দিব, অথবা আমরা জাস্ট সিম্পলি এখানে একটা টাকা লিখা দিলাম, তাহলে টাকা লিখে এখানে জাস্ট 15 টাকা বুঝাইলো। এই এখন এই যে যে টাকা, এটাই মূলত কি একক, এটাই মূলত কি একক, যেটা আমরা কি অঙ্কের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করছি, বিজ্ঞানের ক্ষেত্রে কি আমরা ওইটা ব্যবহার করব, একই জিনিস ব্যবহার করব কিন্তু একটু অন্য পদ্ধতিতে। তাহলে আশা করি আমরা এখানে বুঝতে পারছি যে একক জিনিসটা কি, একক দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। তাহলে এই কাজের ক্ষেত্রেও সেম কি আছে, একটা একক আছে। তাহলে আমি বিষয় একটু মুছে দেই, সরি। তাহলে এখানে আমরা লিখতে পারি এইভাবে, W ইকুয়ালস টু, আমি একটু আর ওই পাশে চাপায় লিখি, W ইকুয়ালস টু এফ এস। তাহলে এই W ইকুয়াল টু এফ এস, তাহলে এখানে আমরা লিখতে পারি এফ, এফ মানে কি বুঝায়, এফ, এফ এর একক কি, এফ হলো বল, বলের একক আমরা সবাই জানি, বলের একক কি নিউটন, বিজ্ঞানী নিউটন এই বল সম্পর্কে অনেক ধারণা দিয়েছে, এবং এটারই এই বলের ক্ষেত্রে একটা বড় অবদান আছে বিজ্ঞানী নিউটনের, যার ফলে তার নাম অনুসারে বলের এককে বল হয় কি নিউটন, এবং সরণ, সরণের একক কি মিটার। তাহলে বলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিউটন মিটার, সরি কাজের ক্ষেত্রে কাজ ইকুয়াল টু নিউটন মিটার। এখন এই নিউটন মিটার এভাবে না লিখে এটাকে লেখা হয় জুল, কাজের একক কি জুল দিয়েও ব্যাখ্যা করা হয়। তাহলে আমরা কাজের একক যে অর্থাৎ জুল লিখতে পারি, যে কাজের একক কি সেটাকে আমরা কাজের একক জুল বোঝে। এখন যদি এরকম বলে যে কখনো, এখানে আমি আরেকটু জিনিস ব্যাখ্যা করি, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, যে নিউটন মিটারকে না বলে আমরা কি কাজের একক জুলও বলতে পারি। আচ্ছা, এখন যদি এরকম আসে যে ধরলাম যে 20 জুল, 20 জুল কাজ, এটা দ্বারা কি বুঝাইছে, এই 20 জুল কাজ বা এই 20 জুল কাজ দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে 20 জুল কাজ দ্বারা বোঝানো হয়েছে, একদম আমরা যদি খুব সহজে বলতে যাই যে 20 জুল কাজ, অর্থাৎ আমরা জানি কাজের একক কি হয় এখানে জুল। তাহলে এই 20 জুল কাজ দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, এটা কি শুধু 20 জুল হতে পারে না, এটা 20 জুল না হয়ে আমরা 40 জুল লিখতে পারি, যে একটু বেশি কাজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 40 জুল কাজ লিখতে পারি। তাহলে এটা দ্বারা কি বোঝায়, আমরা সবাই জানি যে W ইকুয়ালস টু এফ এস, অর্থাৎ বল এবং সরণ দুইটাকে গুণ করব, বল এবং সরণ দুইটাকে গুণ করলে আমার এই ক্ষেত্রে কি হয় কাজটা পাই। তাহলে আমার অলরেডি বল আছে 20 জুল কাজ, অর্থাৎ আমার কাজের মানটা W এর মান কত 40, এটা কি আমরা জানি, আমার এফ এস এর মান কি দরকার, কারণ কাজের মান আমরা অলরেডি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, এখানে 40, অর্থাৎ এটা কিভাবে 40 হয়, যে 40 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ হয়। তাহলে 20 নিউটন বল প্রয়োগ, অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখি, এভাবে লিখি যে
40 নিউটন বল প্রয়োগ করলাম এবং আমার সরণ হয়েছে 1 মিটার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আবার একটু খেয়াল করো যে আমরা তো জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফএস, অর্থাৎ বল এবং সরণ দুইটাকে গুণ করলে আমরা ডাব্লিউ পাই। হ্যাঁ, তাইলে ডাব্লিউর মান অলরেডি আমার কত দেওয়া আছে, 40 জুল দেওয়া আছে। তার মানে আমরা ডাব্লিউর মান এখানে কত পাইতাছি, 40 অলরেডি আমার দেওয়া আছে। তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে 40, এই যে বল, এই 40 নিউটন আমরা বল প্রয়োগে 1 মিটার কি হয়, সরণ হয়। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি যে 40 নিউটন, 40 নিউটন আমরা বল প্রয়োগ করছি এবং আমাদের সরণ আছে কয় মিটার, 1 মিটার। এটা গেল একটা ব্যাখ্যা। এটা দ্বারা আরেকটা ব্যাখ্যা করা যায়। কি ব্যাখ্যা করা যায়, আমি একটু অংশটুকু মুছে দেই। এটা আমরা আরেকবার লিখতে পারি, আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি যে 1 নিউটন বল প্রয়োগে, বল প্রয়োগে কত, 40 মিটার সরণ হয়। এভাবেও কি আমরা এই জিনিসটা লিখতে পারি। অর্থাৎ তাহলে আমরা কিভাবে লিখব যে 1 নিউটন ইন্টু 40। একটু খেয়াল করো এখানে কিন্তু 1 ইন্টু 40 অর্থাৎ কত হয়ে গেছে, আমরা কাজটা 40। তাহলে প্রথমবার আমরা কি লিখলাম যে 40 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ হয়। আবার এখন লিখলাম যে 1 নিউটন বল প্রয়োগে 40 মিটার সরণ, অর্থাৎ 1 ইন্টু 40। এটা কি আমরা পাইলাম। এই জিনিসটাকে আবার অন্যভাবে আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এই অংশটুকু বুঝছি। এই বিষয়টাকে আবার আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। কিভাবে স্যার ব্যাখ্যা করতে পারি, দেখো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। এভাবে ব্যাখ্যা করতে পারি যে 4 নিউটন বল প্রয়োগে, 4 নিউটন বল প্রয়োগে কত মিটার, 10 মিটার সরণ হয়। অর্থাৎ কিভাবে, যে 4 নিউটন ইন্টু 10, তাহলে আমরা 4 10 কত পাইতেছি, 40। এই 4 10 কত পাই, 40 পাই। তার মানে কি এটাও হইতে পারে। বিষয়টা এখানে আমার মানে এই দুইটা গুণ করে এখানে 40 পাইলে আমার কি ওইটা হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। কিভাবে, এখানে 10 কাটো, এখানে এই এখানে 4 কাটো, 10 কাটো। এখন আবার এভাবে লিখো যে, ক্ষেত্রে আমি একটু লাল কালি ইউজ করি তোমাদের বোঝার সুবিধা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম যে 10 নিউটন, 10 নিউটন বল প্রয়োগে, প্রয়োগে অ্যাকচুয়ালি ওকার হবে এভাবে, প্রয়োগে এখানে কত মিটার লিখবো, তখন আবার 4 মিটার সরণ হয়। কয় মিটার, 4 মিটার। তাহলে এই পাশে আমরা কি লিখবো যে 10 নিউটন ইন্টু 4 মিটার। তখন আমরা কি এভাবেও লিখতে পারি যে 4 নিউটন ইন্টু এত মিটার। ক্লিয়ার, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো 40টা আবার কিভাবে লেখা যায়, 20 দুগুণে 40। তাহলে আবার আমরা কিন্তু এভাবে ব্যাখ্যা করতে পারি এই জিনিসটাকে। কিভাবে, তখন এই জিনিসটা অংশটুকু মুছে দিই, তখন আবার ব্যাখ্যা করতে পারি যে 20 নিউটন বল প্রয়োগে কত, 20 দুগুণে, তার মানে এখানে 2 মিটার সরণ হয়। তো ওই ক্ষেত্রে আবার এখানে কি হবে 20, এখানে তখন 4 বদলে কি হবে 2। দেখো 4 দুগুণে, সরি 20 দুগুণে কত, 40, 20 দুগুণে 40। তাহলে 20 নিউটন বল প্রয়োগে 2 মিটার সরণ হয়। আবার উল্টাটাও লিখতে পারি যে 2 মিটার, 2 নিউটন বল প্রয়োগে 20 মিটার সরণ হয়। তাহলে এখানে 2 কেটা, এখানে আমরা 20 দিব। বুঝতে পারছো পুরো বিষয়টা, যে আমার এই দুইটা গুণ করে এখানে যে সংখ্যা ওটা পাইলে কি বলে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে কাজের এককটা আমরা বুঝছি যে কাজের একক জুল। তাহলে ওই ক্ষেত্রে আমার এখানে 40 জুল, অর্থাৎ আমরা কাজের এই জিনিসটাকে আমরা যখন লিখবো অ্যানসারে, যে অ্যানসার, তখন আমরা লিখবো 40 জুল। তাহলে কাজের একক আমরা কি পাইলাম, জুল পাইলাম। এখন কাজের মাত্রাটা আমরা কিভাবে লিখতে পারি, তখন এই অংশটুকু মুছে দেই। দেখো আমরা কাজের মাত্রাটা, কাজের মাত্রা কিভাবে পাই, আমরা জানি W ইকুয়াল টু এফ এস। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি, আমরা জানি এফ
ইকুয়ালস টু এম ইন্টু এ, অর্থাৎ এফ ইকুয়ালস টু এম এ। তাইলে আমরা এখানে লিখি যে এফ এর বদলে কি লিখবো, এম ইন্টু এ ইন্টু এস। তাহলে এই লেখাটা আমরা পাইলাম। এখন আসো ভরের ভর, এই ভরের মাত্রা কি এম, আমরা জানি ভর ইকুয়াল টু কি মাস, এম এ ডাবল এস, এটা তাহলে কি বোঝায় ভর গেল। এরপরে ইনটু এই ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি স্কয়ার, এল বাই টি স্কয়ার, ইনটু সরণের মাত্রা কি এল, সরণের মাত্রা কি এল, লেন্থ। অ্যাকচুয়ালি সরণ দ্বারা কি বোঝায়, কোন সোজা পথ বরাবর কোন বস্তু যখন দূরত্ব অতিক্রম করে একদম সোজাসুজি কোন বস্তুর দিকে, তার অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি, সরণ বলি। তাহলে এই ক্ষেত্রে সরণের মাত্রা হলো কি এল, এল দ্বারা কি বোঝায় লেন্থ, লেন্থ এখানে দৈর্ঘ্য। হ্যাঁ আমি কতটুকু পথ, এটা কি লেন্থ, এটাই তো দৈর্ঘ্য, লেন্থ দূরত্ব দৈর্ঘ্য। তাহলে সরণের একক, সরণের মাত্রা কি এল। তাহলে আমরা এখানে কি পাইতাছি যে এম এল স্কয়ার, এই এল এ এল গুণ হয়ে যাবে, পাঁচ ই গুণ হয়ে গেলে এম এল স্কয়ার টি ইনভার্স টু। যেহেতু এক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করি যারা একদম নতুন আছো, যে এই যে স্যার এই ইনভার্সটা, এটাকে আমরা এভাবে বলি টি ইনভার্স টু, টি ইনভার্স টু, এটাকে আবার এল স্কয়ার বলবো, এটাকে টি ইনভার্স, এই যে মাইনাস এটাকে আমরা ইনভার্স বলবো। এই জিনিসটা স্যার কিভাবে আসলো, আমরা তো এই অংশটুকু আশা করি বুঝছি যে এই এফ এর বদলে এম এ আসছে, এই যে এই এফ এর অংশটুকু থেকে, এই অংশটুকু থেকে কি আসছে এম এ, আর সরণ তো সরণে, আর এই অংশটা কিভাবে লিখলাম। এখন আসো এটা কিভাবে, যদি এরকম হয় কখনো, তোমরা যদি দেখো যে ধরো 1 আর এখানে এল স্কয়ার, তো এইটা ভাগাকার আছে, এটাকে যখন আমরা পাশাপাশি গুণাকারে লিখবো যে 1 ইনটু এই এলটা কি এখন ভাগাকার, এটা এখন 1 এর সাথে গুণ হয়ে যাবে এল। এখন এই যে 2 আছে এর আগে জাস্ট একটা আমরা কি মাইনাস দিয়ে দেব, এখন এটা 2 থাকতে পারে 3, এটা যদি 3 হয় তাহলে এখানেও 3 জাস্ট মাইনাস হবে যখন ভাগ থেকে গুণে যাবে। আবার তুমি যদি এরকম একটা লিখো যে 2 ইনটু এম ইনভার্স 2, জাস্ট এটা যখন আবার ভাগ আকারে লিখবে, কি আকারে ভাগ, তখন উপরে 2 আর নিচে কি হবে এম স্কয়ার। আশা করি তোমরা বুঝছো, ভাগ থেকে গুণে গেলে এইভাবে, গুণ থেকে ভাগ গেলে এইভাবে, জাস্ট একটা ইনভার্স যোগ করতে হবে বা অ্যাড করতে হবে। আশা করি যারা এই জিনিসটা বুঝছো, এই জিনিসটা অ্যাকচুয়ালি আসছে কিভাবে, এই জিনিসটা আসছে এইভাবে যে 10 এর উপর আমরা কয়টা শূন্য দিই, যে 1/10, 1/10 অথবা 1/100, এটাকে কি লিখতে পারে, একের পর কয়টা শূন্য, দুইটা, তাহলে 1 ইনটু 10 ইনভার্স 2, একের পরে যদি এরকম থাকে 1 1000, তিনটা শূন্য, তাহলে কি হবে 1 ইনটু 10 ইনভার্স 3, কয়টা 1 2 3, এর জন্য 10 ইনভার্স 3। আবার যদি এরকম আসে 1 ইকুয়াল টু 10,000, তখন আমরা কি লিখবো 1 2 3 4, চারটা শূন্য, তাহলে 1 ইনটু 10 ইনভার্স 4। তোমরা আশা করি বুঝতে পারছো যে এর ভাগ আকারে গুণ আকারে এভাবে লিখতে পারি। তাহলে আমরা মূলত এই যে কাজ, এই কাজটা মোটামুটি খুব ভালোভাবে এখানে আমরা কি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এরপর আমার যে অংশটুকু আসবে সেটা হলো কি শক্তি। তো শক্তি বোঝার ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখব যে শক্তি কাকে বলে। শক্তি হলো কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি, শক্তি বলি। কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। এখন শক্তির ইংরেজি এনার্জি। এখন শক্তির কিন্তু অনেকগুলো রূপ রয়েছে। শক্তির অনেকগুলো রূপ রয়েছে। কতগুলো রূপের মধ্যে আমরা যদি বলতে চাই তাহলে কি কি আছে, যেমন আলোক শক্তি, আমি যে কথা বলতেছি শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, তারপরে এরকম অনেক ধরনের কি রয়েছে, শক্তি রয়েছে। তো এই শক্তির মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই রূপগুলোর মধ্যে, সেটা হলো যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি, এই জিনিসটা নিয়ে কি আমাদের আলোচনার বিষয়, যান্ত্রিক শক্তি, এটা নিয়ে মূলত কি আমরা আলোচনা করব। এবং যান্ত্রিক শক্তিকে দুইটা ভাগে ভাগ করা যায়, এক বিভব শক্তি
2 গতিশক্তি। এবার যদি একটু যান্ত্রিক শক্তি ব্যাখ্যা করতে চাই বা যান্ত্রিক শক্তি জিনিসটা কি এটা যদি একটু বলতে যাই, তাহলে আমরা খুব সহজেই এভাবে বলতে পারি যে কোনো বস্তুর মধ্যে তার গতি, অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য তথা শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। এখন যান্ত্রিক শক্তি যে গতি শক্তি এবং কি শক্তি আমরা পাই, বিভব শক্তি পাই। যদি আমরা বিভব শক্তিকে ব্যাখ্যা করি তাহলে বিভব শক্তিকে ইপি অর্থাৎ পটেনশিয়াল এনার্জি এবং গতি শক্তিকে ইকে অর্থাৎ কাইনেটিক এনার্জি, এই দুইভাবে প্রকাশ করা। এবার বিভব শক্তি নিয়ে আমরা যখন কাজ করব, বিভব শক্তিকে আমরা কি বলতে পারি, যে কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগে বা বস্তুকে যদি আমরা কোন একটা অবস্থানে নিয়ে যাই যে ক্ষেত্রে তার কি হয়, তার মধ্যে শক্তি জমা হয় বা একটা এনার্জি থাকে। যেমন বস্তুটা যখন আমি এখানে নিয়ে গেলাম তখন এখানে একটা এইচ উচ্চতা আছে এবং হ্যাঁ কি কি আছে, বস্তুটার একটা ভর আছে এম, হ্যাঁ, এবং একটা অভিকর্ষ ত্বরণ আছে যেটা কি জি। তো এই বস্তুটা যখন এখানে অবস্থান করতেছে এই বস্তুটার মধ্যে কি একটা শক্তি জমা আছে। কোনোভাবে যদি বস্তুটা এখান থেকে পড়ে যায় তাহলে বস্তুর অভিকর্ষ বলের কারণে কি মাটিতে এসে পড়বে। আমরা যখন একটি মার্কার, আমি ধরি এই মার্কারটা আমার হাতে রাখছি, এই মার্কারটি আমি এই যে হাতে আঙুল দিয়ে ধরে রাখছি বিধায় এই মার্কারটি এখানে অবস্থান করতেছে। যদি আমি জোর করে এই মার্কারটি নিচে থেকে বা একটা ডেস্ক থেকে একটা টেবিল থেকে আমি হাতে না নিতাম, ওইটা কি টেবিলে থাকতো। এখন হাতে নেওয়ার পরে এই মার্কারটির মধ্যে একটি শক্তি জমা আছে যেটা কি বিভব শক্তি। কিভাবে, যখন এই আঙ্গুলটি আমি ছেড়ে দিব তখন এই মার্কারটি কি উপর থেকে ডিরেক্ট নিচে পড়ে যাবে। তাহলে এই শক্তিটা কি, এটাকে আমরা বিভব শক্তি বলতে পারি। এবং বিভব শক্তিকে আমরা কিভাবে লিখতে পারি, ইপি, সরি এখানে একটা ই আছে যে কৃত কাজ ইকুয়ালস টু বল ইনটু সরণ। এবার কৃত কাজ ইকুয়াল টু বল ইনটু সরণ। বলের বদলে আমরা কি লিখতে পারি, এফ ইনটু এইচ। এইচ কেন আসলো, কারণ সরণ তো আমরা অ্যাকচুয়ালি কি বুঝেছি, দূরত্ব। এখন এই ক্ষেত্রে কি উপর নিচ বরাবর কি হবে, উচ্চতা, এইচ। এই কারণে আমরা কি সরণের বদলে এখানে এইচ লিখলাম। এবং বল আমরা কি লিখতে পারি, আমরা জানি যে বল ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এম এ। এই ক্ষেত্রে এ হবে না, কারণ এ দ্বারা ত্বরণ বোঝায় জি দ্বারা ত্বরণ বোঝায়, এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হবে, জি হবে। তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এম ইন্টু জি ইন্টু এইচ। আর কৃত কাজ কি, ই পি দ্বারা লিখবো। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি ইপি অর্থাৎ ইপি ইকুয়ালস টু কি পাইতেছি, এম জি এইচ। এখন একটু একটা বিষয় দেখো, এইখানে এম এবং জি এই দুইটাই কিন্তু ধ্রুবক, এই দুইটাই কি ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে এইচ, তাহলে ইপি কি এইচ, অর্থাৎ এইচ এর সাথে কি ইপির একটা সম্পর্ক রয়েছে। কারণ এই দুইটাই মানে এইচ পরিবর্তন হলে বিভব শক্তি কি হয়, পরিবর্তন হবে। তাহলে আমরা আশা করছি কি এই বিভব শক্তিটা বুঝতে পেরেছি। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তোমরা একটু এই জিনিসটা একটু বিভব শক্তি একটু ভালোভাবে খাতায় তুলে নাও। এবার আমরা যে বিষয়টা ব্যাখ্যা করবো সেটা হলো আমাদের গতিশক্তি। আমি অংশটুকু মুছে দিই। এই গতিশক্তিটা একটু ইম্পর্টেন্ট দিয়ে আমাদের বুঝতে হবে। ধরি এখান থেকে এ পর্যন্ত একটা অংশ, একটা বস্তু এখান থেকে এই অবস্থানে পৌঁছালো, তার মধ্যে কি হয়েছে, একটা সরণ ঘটছে। বস্তুটা এখান থেকে, বস্তুটির আদি বেগ ছিল যেটা কি ইউ ইকুয়ালস টু ধরি 0 এবং শেষ বেগ একটা ছিল, এবং বস্তুটির অবশ্যই একটা কি ছিল, ত্বরণ ছিল যেটা কি এ ত্বরণ। অর্থাৎ এ ত্বরণে একটা বস্তু, ইউ আদি বেগ অর্থাৎ ইউ আদি বেগ নিয়ে এস সরণে
কি ভি শেষ বেগে পৌঁছালো। এখন আমরা লিখতে পারি যে কৃত কাজ ইকুয়ালস টু বল ইনটু সরণ। কৃত কাজ ইকুয়াল টু বল ইনটু সরণ। এবার লিখতে পারি যে বল ইকুয়ালস টু কি ভর ইনটু ত্বরণ ইনটু সরণ। তাহলে আমরা এবার কৃত কাজ ই কে, যেহেতু আমরা গতিশক্তি নিয়ে কাজ করছি, ই কে ইকুয়াল টু ভর এম ইনটু ত্বরণ কি এ ইনটু সরণ এস। তাহলে পেতেছি কি এম এ এস, ই কে ইকুয়াল টু এম এ এস। এখন আমরা আরেকটা জিনিস ব্যাখ্যা করব, এই জন্য আমরা একটু এই পাশে একটু খেয়াল করি। যে জিনিসটা আমরা ব্যাখ্যা করবো এবার, আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা কি এটা সবাই জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা কি লিখতে পারি যে ভি স্কোয়ার, চলে আমরা আরো সহজভাবে লিখি যে বা ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু ভি স্কোয়ার। এখন এই ইউ স্কোয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে হয় এরকম যে 2as ইকুয়ালস টু, আমরা যখন এভাবে লিখব যে 2s ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন আদিবেগ কত ছিল 0, তার মানে ইউর বদলে যখন 0 আসবে তাহলে এই ক্ষেত্রে আর কি কিছুই থাকে না। তাহলে আমরা পরে লিখতে পারি বা 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার। এবার as ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2। এখন এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এটা কি এভাবে লেখা যায় না যে as ইকুয়াল টু হাফ ইনটু ভি স্কোয়ার। তাহলে আমরা এই লাইনটা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা পাইলাম এই লাইনটা কি আমরা পেলাম। এবার আমরা যদি এই লাইনটাকে এভাবে ব্যাখ্যা করি, সেটি হলো যে ইকে ইকুয়াল টু আমরা কি পাইছিলাম যে ইকে ইকুয়ালস টু আমরা এরকম পেয়েছিলাম যে ইকে ইকুয়ালস টু এম এ এস, এটা পেয়েছিলাম। এখন এই সূত্রটাকে আমরা একটু লিখি, এটা মুছে দিই। আমরা পাইছিলাম এরকম যে ই কে ইকুয়ালস টু এম এ এস। এখন আমরা এম ইনটু এই এ এস এর বদলে কি লিখবো হাফ এম, এটা লিখতে পারি এরকম যে হাফ ভি স্কোয়ার। এখন জিনিসটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এভাবে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাই মূলত কি আমাদের সূত্র যে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ই কে ইকুয়ালস টু কি হাফ এম ভি স্কোয়ার। এই জিনিসটাকে কি আমরা এভাবে খুব সহজে কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। এবং আমরা দুইটা থেকে কি পেলাম, একটা থেকে এখানে ওই ক্ষেত্রে আমরা পেলাম যে ইপি সরণ ভি স্কয়ার, ওই ক্ষেত্রে আমরা পাইছি যে ইপি ইকুয়ালস টু আমরা কি পাইছি ইপি ইকুয়াল টু এম জি এইচ এবং ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এই দুইটা কি আমরা এইভাবে সুন্দরভাবে কি ব্যাখ্যা করে পেতে পারি। তো আশা করছি আমরা আজকের ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আজকে আর বড় করবো না। তো আমরা এই জিনিসগুলো একদম গতিশক্তি পর্যন্ত বুঝে গেছি। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে লাইক করে দিবা এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে নিবা, যাতে কি তোমরা খুব সহজে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো এবং আমাদের কমেন্ট করবা। তাহলে কি আমরা ওই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি তোমাদের কখনো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানবে এবং গ্রুপের মাধ্যমে খুব সহজে আমাদের সাথে কি দ্রুত কানেক্ট হতে পারো। তো আজকের মতো এখানে সবাইকে আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।